হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তীর্থঙ্কর মণ্ডল, নিচে নামটা দেওয়াই রয়েছে। তো আজকে অর্থনীতি ক্লাস ডট কম ইউটিউবে বা ডিজিটাল সাইটে আমি ফার্স্ট টাইম এস্টাবলিশ করলাম। আমি টুয়েলভের পর থেকেই ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি নিয়ে টিউশন করছি। আপার স্টাডিজ করতে করতে গ্র্যাজুয়েশন ইকোনমিক্স, মাস্টার ডিগ্রিতে ইকোনমিক্স। তো করতে করতেই আমি 11-12-এর স্টুডেন্টদেরকে গাইড দিতাম। তো আজকে আমি ফার্স্ট ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করলাম। তো ইকোনমিক্স পড়াবো বুঝতেই পারছো তোমরা। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। নিচে টেলিগ্রাম চ্যানেলের নিচে টেলিগ্রাম চ্যানেলের সাইট দেওয়াই রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে। ডিরেক্ট গিয়ে অর্থনীতি ক্লাস ডট কম সার্চ করলেও তোমরা টেলিগ্রামে চ্যানেল পাবে। তো কোনো ব্যাপার নয়, তোমরা এই চ্যানেলে জয়েন করতে পারো। যে ক্লাসগুলো আমি করাবো সেই ক্লাসের পিডিএফ ফাইলগুলো ওখানে আপলোড করা থাকবে, তোমরা ওখান থেকে পেতে পারো। আর ভিডিওটা রিকোয়েস্ট করছি শেষ অবধি দেখার, কারণ অনেক কিছু ইনফরমেশান আছে, আমি ইনফরমেশান কালেক্ট করেছি। কিছু কিছু জিনিস যখন ঘুরে আবার কালেক্ট করেছি, কিছু কিছু জিনিস আমিও নতুন জানতে পেরেছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের টপিকটা এর পরের নেক্সট স্লাইডেই পেয়ে যাবে। তো আজকের টপিক বেসিক নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ইকোনমিক্স। হোয়াট ইজ ইকোনমিক্স, টাইপ অফ ইকোনমিক্স, প্রবলেম অফ ইকোনমিক্স, বিভিন্ন বিষয় নিয়ে জাস্ট বেসিক ফান্ডামেন্টাল ইকোনমিক্স থিওরি যাকে বলে, তো সেইটা নিয়েই আলোচনা করব। মানে ফার্স্ট আমরা যখন ইকোনমিক্স পড়ি, তো যে কোনো একটা জায়গা থেকে তো শুরু করে দিতে পারি না। যে কোনো সাবজেক্টস, ম্যাথ হোক, জিওগ্রাফি হোক বা হিস্ট্রি হোক বা পলিটিক্যাল সায়েন্স হোক বা যে কোনো এনি সায়েন্সের সাবজেক্ট হোক, যে কোনো সাবজেক্ট হোক, একটা ফান্ডামেন্টাল থিসিস আছে বা ফান্ডামেন্টাল স্টাডিজ রয়েছে বা বেসিক একটা নর্মাল স্টাডিজ রয়েছে। সেই সম্পর্কেই আজকের এই ভিডিও। তো বেসিক আইডিয়া ইকোনমিক্সের, তো সেটাই আজকে পড়াবো। তো অর্থনীতি ক্লাস ডট কম, তো চলো শুরু করা যাক। একদম মেন টপিকে চলে যাই। দেখতেই পাচ্ছ ফার্স্ট ইকোনমিক্স, একটা ইকোনমিক্স হেডলাইন করা রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে। তো তার নিচেই একটা ভাইটাল ইম্পর্ট্যান্ট ওয়ার্ড রয়েছে। আমরা অনেকেই ইকোনমিক্সের নাম শুনে থাকি, বাট ইকোনমিক্স যে ওয়ার্ড, অরিজিনেশন কোথায়? দেখতেই পাচ্ছ ওইকোনমিয়া, একটা ল্যাটিন ওয়ার্ড। ওইকোনমিয়া থেকে ইকোনমিক্স কথাটার আবির্ভাব হয়েছে। তো এই ওইকোনমিয়া কথার মিনিং কী? ওইকোনমিয়া কথার মিনিং হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড। ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড মানে, আশা করছি তোমরা সবাই জানো যে একটা ফ্যামিলি চলতে গেলে কী রুলস রেগুলেশন, কী পলিসি ইমপ্লিমেন্ট হয় একটা ফ্যামিলি, সেটাই হচ্ছে হাউস হোল্ড। মিনস এখানে ফ্যামিলি, হাউস হোল্ড মিনস ফ্যামিলি। তো একটা ফ্যামিলির, সাপোজ একজনের বাড়িতে রোজের মানে দৈনন্দিন জীবনযাপন করতে গেলে, ম্যানেজমেন্ট করতে গেলে যে যে প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করে থাকি, তো সেটাই হচ্ছে ওইকোনমিয়া। ওটার মানে, ওইকোনমিয়ার মানে হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউস অফ ফ্যামিলি। তো এটাই বোঝাচ্ছে। তো সেই থেকেই ইকোনমিক্সের আবির্ভাব হয়েছে। তো এই ইকোনমিক্স ব্যাপারটাই হচ্ছে সেরকমই। শুধুমাত্র হাউস হোল্ড থেকে তো শুরু হয় না। হাউস হোল্ড, তারপরে সাপোজ একটা ফ্যামিলি থেকে কয়েকটা ফ্যামিলি যোগ করে একটা হ্যামলেট বা পাড়া তৈরি হয়। আবার কয়েকটা পাড়া যুক্ত হয়ে একটা গ্রাম তৈরি হয়, কয়েকটা গ্রাম তৈরি হয় একটা ব্লক, ব্লক থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে স্টেট, স্টেট থেকে কান্ট্রি, কান্ট্রি থেকে কন্টিনেন্ট, কন্টিনেন্ট থেকে টোটাল ওয়ার্ল্ড। তো এইভাবে ছোটো ছোটো ইকোনমিক স্ট্রাকচার তৈরি হয়, একটা বিগ ইকোনমি যেটাকে আমরা গ্লোবাল ইকোনমিক সিস্টেম বলি, গ্লোবাল ইকোনমি বলি, সেটা তৈরি হয়। তো সেই থেকেই একটা হাউস হোল্ড থেকেই, যেহেতু ওইকোনমিয়া কথার অর্থ ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, তাই ইকোনমিক্সটা ওখান থেকে নেওয়া হয়েছে। তো এরপর নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য ইকোনমিক এক্সিস্ট? হোয়াই ডাজ দ্য ইকোনমিক এক্সিস্ট, এই কথাটার, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা পেয়েই গিয়েছো এই ওয়ার্ড থেকে। ম্যানেজমেন্ট অফ ইকোনমিক্স, আমরা কেন ইকোনমিক্স করব, ইকোনমিক্স পড়বো, ইকোনমিক্স কেন অ্যাপ্লাই করব, ইকোনমিক্সের এক্সিস্টেন্স কী, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট তৈরি করাটাই হচ্ছে যে থিওরি, যে থিসিস, যে
প্রসিডিওরের মাধ্যমে তৈরি করা হয়, সেটাই হচ্ছে ইকোনমিক্স। তার জন্য ইকোনমিক্সের এক্সিস্টেন্স। তো নেক্সট কোশ্চেন আছে, ইকোনমিক্স বিলংস টু সায়েন্স, আর্টস অর হিউম্যানিটিস অর কমার্স। তিনটে সাবজেক্ট দিয়েছি, আমরা জানি মেন তিনটে স্ট্রিম, সায়েন্স, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, এটসেট্রা, বায়োটেকনোলজি, ফিজিওলজি, জুলজি যেগুলো রয়েছে, জিওলজি, অ্যারোনটিক সায়েন্স যা রয়েছে সবই যেমন সায়েন্সের একটা পার্ট বা সায়েন্সের স্ট্রিমের মধ্যে পড়ে, অ্যাজ ওয়েল এজ আর্টসের বা হিউম্যানিটিসে আমরা জানি বেঙ্গলি বা লিটারেচার গ্রুপ, ইংলিশ, এনি ল্যাঙ্গুয়েজ পেপার, দেন হিস্ট্রি, হিস্ট্রি, এডুকেশান, আরও এটসেট্রা যেগুলো রয়েছে। নেক্সট কমার্স, কমার্সের আমরা জানি আফটার 12-এ গিয়ে আমরা কমার্সের নামটা শুনে থাকি, কারণ ছোটো থেকে আমরা কমার্সের নাম জানি না, শুনে থাকি না সহজেই। তো আফটার মাধ্যমিক বা 10th ক্লাস পাস করার পর কমার্সের নাম শুনে থাকি। তো এরপর কমার্সে বিভিন্ন থাকে, ফিনান্স, ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ, এটসেট্রা। তো আমরা ইকোনমিক্সটা কার আন্ডারে ধরো? কোশ্চেন এখানেই, কিছু জিনিস আগে বলি, তারপরে বলবো যে কোনটা কেন, ইকোনমিক্স কোন আর কোন টপিকের মধ্যে যাবে, কেন যাবে। ফার্স্ট যদি সায়েন্সের যদি বলি যে ইকোনমিক সায়েন্স, আমরা যদি দেখি 11-12-এর, আমি এই ক্লাসটা 11-12 বা কম্পিটিটিভ লাইন সবার জন্যই করেছি। তো 11-12-এর যদি দেখি, আমরা স্ট্যাটিস্টিক্স একটা পার্ট পাবো, স্ট্যাটিস্টিক্স একটা পার্ট পাবো যেখানে মিন, মিডিয়ান, মোড, তারপরে কোরিলেশন, রিগ্রেশন, লিনিয়ার প্রোগ্রামিং, আরও অনেক কিছু পাবো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অনেক কিছু আছে, স্ট্যাটিস্টিকের একটা পার্ট পাবো। ফার্দার যখন গ্র্যাজুয়েশনে যাব, তখন ক্যালকুলাসের পার্ট পাবো। সরি, স্পেলিংটা মিস্টেক হয়েছে। ক্যালকুলাসের পার্ট পাবো, স্ট্যাটিস্টিক্সের পার্ট যেমন পাবো, গ্র্যাজুয়েশনে উঠে ক্যালকুলাস পাবো, এলপিপি বা আরও ফার্দার স্ট্যাটিস্টিক্সও পাবো। তো তাহলে কি বোঝা যায় যে ইকোনমিক্স নিশ্চয়ই সায়েন্সের সাবজেক্ট। তো এরপর কমার্স, কমার্সে আছে, কমার্সের যদি আমরা ফার্দার বিজনেস স্টাডিজ বা কমার্সের মেন সাবজেক্ট যেগুলো, কমার্স তো একটা সাবজেক্ট হিসেবে, একটা স্ট্রিম হিসেবে দেখা হয় জানি, বাট কমার্স একটা নিজে একটা সাবজেক্ট, তার মধ্যে বিজনেস স্টাডিজ থেকে শুরু করে বিজনেস ল, বিভিন্ন রকম পার্ট রয়েছে। তো সেই কমার্সের আন্ডারে ইকোনমিক্স একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। একটা ডেটা দিই, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে কিন্তু ইকোনমিক্স পড়ানো হয়। ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট বা বিটেক যারা করে ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্সের একটা পেপার থাকে। কারণ আমার দাদা ইঞ্জিনিয়ারিং করেছে, ও আমাকে চেয়েছিল কিছু স্যাম্পেল নোট চেয়েছিল, যে যাতে সহজে কিছু নাম্বার পাওয়া যায়, সিলেবাস পাঠিয়েছিল, আমি একটা নোট প্রোভাইড করেছিলাম। তো সেই থেকেই আমার জানা আছে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকেও ইকোনমিক্স পড়ানো হয়। তো ইকোনমিক্স একটা হেভি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো তাহলে কি বোঝা গেল, কমার্স তো একটা কমার্সের পার্ট হিসেবে ইকোনমিক্স ঢোকে, তো আর্টসের মধ্যে তো পড়েই না। তো এটার মধ্যে ছোট্ট একটা লিটল পার্ট, তো বলতে গেলে সায়েন্সের আমরা ধরতে পারি, কিন্তু পিওর সায়েন্স নয়। যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে পিওর সায়েন্স, আর বায়োলজি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োসায়েন্স। দ্যাটস, সেই জন্যই সেই হিসেবেই যদি আমরা দেখি যে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের মধ্যে, সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে। সোশ্যাল সায়েন্সের মধ্যে আর কি কি পড়ে, আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে, যেমন জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইভিএস, এই টপিকগুলো হচ্ছে সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে। তো বোঝা গেল তাহলে আমরা যদি দেখি যে ইকোনমিক্স বিলংস টু সোশ্যাল সায়েন্স। আশা করি বুঝতে পারছো ফার্স্ট স্লাইড। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক, এরপরে নেক্সট স্লাইডে কী রয়েছে আমরা দেখে নিই। চলো নেক্সট স্লাইডে হিস্ট্রি অফ ইকোনমিক্স পড়ব। হিস্ট্রি অফ ইকোনমিক্স পড়ার আগে ছোট্ট ইনফরমেশান, আমরা তো ইকোনমিক্স মানে ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক্স পড়ছি, ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা ইন্ডিয়ান ইকোনমির একটু তথ্য এখানে তুলে ধরি, যে এখানে দেখতে পাচ্ছি 1600 সেঞ্চুরিতে বা 16th সেঞ্চুরিতে ইকোনমিক্সের পড়বো যে 16th সেঞ্চুরিতে ইকোনমিক্সের উত্থান হয়, ইকোনমিক্সের ধারণা প্রথম পাওয়া যায়, যেটা ইউরোপিয়ান সিভিলাইজেশন। কিন্তু তার আগেও, তারও অনেক আগে টাইম পিরিয়ডটা হচ্ছে 4th থেকে 3rd BCE, বিফোর ক্রাইস্ট এরা, খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। ভারতীয় ইতিহাসে, ইন্ডিয়ান হিস্ট্রিতে
ইকোনমিক্সের ধারণা পাওয়া যায়। কে দেন? নামটা নিশ্চয়ই আমরা সবাই জানি, অনেকের জানা থাকতে পারে, বা যারা জানো না তারা জেনে নাও। দিয়েছিলেন কৌটিল্য। কৌটিল্যর নাম যারা শুনেছো তারা তো জানোই, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন। যারা জানো না তারা জেনে নাও যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তার মন্ত্রী, চিফ অ্যাডভাইজারি অফিসার যাকে বলা যায়, তো তিনি ছিলেন, সলা পরামর্শ দিতেন। তো এই কৌটিল্য একটা বই লেখেন, বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। বইটার নাম আমরা যারা জানো তারা তো জানবেই। বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এই বইয়ের মধ্যে তিনি তার সমস্ত কিছু সলা পরামর্শ লিপিবদ্ধ করে যান। ফোর্থ থেকে ফোর্থ অ্যান্ড থার্ড বিসিএ এই টাইম পিরিয়ডের পর থেকেও প্রায় 1200 সিই মানে খ্রিস্টাব্দ পর্যন্ত এই কৌটিল্যের অর্থশাস্ত্র এই কৌটিল্যের অর্থশাস্ত্র, ভারতে যত রাজারা রাজত্ব করে গেছে, ভারতের মধ্যে যত রাজা বা হিন্দু রাজা, সেই সময় হিন্দু রাজত্ব ছিল, যারা রাজত্ব করে গিয়েছে তারা এই কৌটিল্যের অর্থশাস্ত্র মেনেই তারা রাজত্ব করতো। তারা এই কৌটিল্যের অর্থশাস্ত্রের নিয়মকানুনের ওপর বিশ্বাস করতেন, এর থেকে ধারণা লাভ করেছিলেন। তারপরে 1200 খ্রিস্টাব্দের পর এই গ্রন্থটি হারিয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কোথায় গিয়েছিল কী বৃত্তান্ত কেউ জানে না। তো তারপরে ভারতের মধ্যে এই সুলতানি যুগ শুরু হয়, সুলতানি যুগ শুরু হওয়ার পর এই অর্থশাস্ত্রের গুরুত্ব হারিয়ে যায়। তারপরে তো 1200 খ্রিস্টাব্দের পর থেকে শুরু করে 1905 পর্যন্ত 1905 পর্যন্ত এই গ্রন্থের কোনো হদিস পাওয়া যায় না। 1905 খ্রিস্টাব্দে একজন ব্যক্তি এই গ্রন্থ উদ্ধার করেন। উদ্ধার করার পর 1909 সালে তিনি এই গ্রন্থ পাবলিশ করেন। 1909 সালে এই গ্রন্থ পাবলিশ করার পর 1915 সালে এই গ্রন্থ ইংলিশে অনুবাদ করা হয়। এই গ্রন্থ 1915 সালে ইংলিশে অনুবাদ করা হয়। তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে ইকোনমিক্সের একটা ছোট্ট পয়েন্ট, ইকোনমিক্সের। এরপর ওয়ার্ল্ড হিস্ট্রিতে চলে যাবো। এবার যেহেতু 1915 সালে গিয়ে ইংলিশে এই আমাদের ভারতীয় অর্থনীতি গুরুত্ব ভারতীয় অর্থনীতির হিস্ট্রি জানা যায়, ততদিনে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তাদের মার্কেন্টালিস্টের হিস্ট্রি পাওয়া গিয়েছিল। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তাদের মার্কেন্টালিস্টের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তাদের মার্কেন্টালিস্টের ইকোনমিক্স হিস্ট্রি অলরেডি পাবলিশ হয়ে গিয়েছিল। তাই ইন্ডিয়ান হিস্ট্রিতে যে ইকোনমিক্সের ধারণা পাওয়া গেছিলো, সেই ধারণা গুরুত্ব হারিয়ে যায়। এমনকি বলা যায় যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র, সেই অর্থশাস্ত্র ক্লাসিক্যাল ইকোনমিক্স বেসড। একটু পরেই পড়বো ক্লাসিক্যাল ইকোনমিক্স কী জিনিস। অ্যাডাম স্মিথের কাছ থেকে আমরা ক্লাসিক্যাল ইকোনমিক্স পাই, একটু পরের স্লাইডেই পড়বো। সেই ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা পাওয়া যায় এই অর্থশাস্ত্র থেকে। তো এরপর চলো আমরা হিস্ট্রিটা পড়ে, ইউরোপিয়ান হিস্ট্রি যাকে বলা হয় ইকোনমিক্সের। 16th সেঞ্চুরিতে মার্কেন্টালিস্ট এক গ্রুপ তৈরি হয়। কী তৈরি? গ্রুপ অফ সাম পিপলস। এই গ্রুপটা কাদেরকে নিয়ে তৈরি হয়? না, মার্চেন্টদেরকে নিয়ে তৈরি হয়। মার্চেন্টদের নিয়ে এই গ্রুপটা তৈরি হয়। মার্চেন্ট মানে আমরা নিশ্চয়ই জানি, মার্চেন্টের যদি ওয়ার্ড মিনিং জানি, বলতেই পারি যে যারা নৌকো বা জাহাজে করে বিদেশে পাড়ি দেয় ব্যবসার উদ্দেশ্যে, যা বাংলায় যাকে বণিক বলা হয়। সেই মার্চেন্ট গ্রুপ থেকেই এই মার্চেন্টের যারা মার্চেন্ট ছিলেন, সেই মার্চেন্ট গ্রুপ মার্কেন্টালিস্ট নামে পরিচিত। তাদের যে ধারণা ছিল, সেই ধারণা ওয়াইজ একটা ইকোনমিক্সের ধারণা জন্মায়। কী ছিল? না, ম্যাক্সিমাম ইম্পোর্ট, মিনিমাম এক্সপোর্ট। এক্সপোর্টটাকে ম্যাক্সিমাম করা, ইম্পোর্টটাকে মিনিমাম করা। একদম তো জিরো করে দেওয়া যায় না যে 100% এক্সপোর্ট 0% ইম্পোর্ট, এটা তো করা যায় না। কিছু তো ইম্পোর্ট থাকেই, নাহলে এক্সপোর্ট আসবেই না। তো ইম্পোর্টটাকে যত সম্ভব লেস করা, আর এক্সপোর্টটাকে ইনক্রিজ করা। এখন 21st ইয়ার বা 21st সেঞ্চুরিতে এসে আমরা দেখতে পাই 21st সেঞ্চুরিতে এসে আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম কান্ট্রি এই পলিসি অ্যাডপ্ট করে, এক্সপোর্টটাকে বেশি করতে আর ইম্পোর্টটাকে কম করতে। যেমন আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখি, যে ইন্ডিয়ার এক্সপোর্ট বাড়ানোর জন্য আত্মনির্ভর ভারত, কারণ মেনলি এক্সপোর্ট বাড়ানো অ্যাজ ওয়েল এজ ইম্পোর্ট কমানোর জন্য আত্মনির্ভর ভারত একটা স্কিম চালু করেছে।
তো এটাই এখন মেনলি প্রত্যেকটা কান্ট্রির একটা কী বলা যায় পলিসি হয়ে দাঁড়িয়েছে। তো সেই পলিসি শুরু হয়েছিল কবে? 16th সেঞ্চুরিতে। 18th সেঞ্চুরিতে এসে আরেকটা গ্রুপ তৈরি হয় যাদের ফিজিওক্র্যাট বলা হয়। এইখান থেকেই শুরু ইকোনমিক্স। এইখানেই জানতে পারবো 18th সেঞ্চুরিতেই জানতে পারবো আমরা অ্যাডাম স্মিথের কথা। পরবর্তী পেজে পরের স্লাইডে গিয়ে আমরা জানতে পারবো অ্যাডাম স্মিথের কথা। তো এই ফিজিওক্র্যাটসদের উত্থান হয়, এদের উদ্ভব হয়। এদের বেসড কী ছিল? এদের বেসিক এদের থিওরি ছিল এগ্রিকালচার। আমরা তো জানি এগ্রিকালচার কী জিনিস। দেন আছে সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড আউটপুট। সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড আউটপুট এগ্রিকালচার, সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড আউটপুট। এগ্রিকালচার তো আমরা জানি। সার্কুলার ফ্লো অফ ইনকাম অফ আউটপুট একটু জাস্ট স্মলেস্ট আইডিয়া দিই, এটা একটা ভাস্ট আইডিয়া। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা একটা মানে বোঝানোর জন্য হয়তো একটা ক্লাস লেগে যায় বা একটা ক্লাসের হাফ টাইম লেগে যেতে পারে। তো আমি জাস্ট একটু স্মলেস্ট আইডিয়া দিয়ে দিই কী জিনিস সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড আউটপুট। দুটো গ্রুপ, হাউস হোল্ড, ফার্ম। হাউস হোল্ড, ফার্ম, দুটো গ্রুপ। এ লেবার প্রডিউস করবে আর এ গুডস প্রডিউস করবে। ঠিক আছে? এ লেবার প্রডিউস করবে, গুডস প্রডিউস করবে। তো কী হবে একটু দেখে নেওয়া যাক। হাউস হোল্ড বা হাউস হোল্ড, তো ও লেবার দেবে ফার্মকে। তার বদলে ফার্ম কী দেবে? ওদেরকে ওয়েজ দেবে। ওয়েজ মানে স্যালারি, পে, এটসেট্রা এটসেট্রা, ওয়েজ দেবে। মানি বলা যেতে পারে, ওয়ান টাইম দিল। নেক্সট যদি দেখি এরপরে এরপরে নেক্সট দেখব যে ফার্ম হাউস হোল্ডকে কী দেবে? এ লেবার দেওয়ার কারণে হাউস হোল্ড যখন ফার্মকে লেবার দিয়েছে, ফার্মে কিছু তো একটা প্রোডাকশান হয়েছে, কিছু তো একটা কমোডিটি তৈরি হয়েছে, কিছু তো একটা সার্ভিস তৈরি হয়েছে, যে গুডস বা সার্ভিস ফার্ম হাউস হোল্ডকে দেবে। হাউস হোল্ড তার এগেনস্টে ফার্মকে কী দেবে? পে করবে বা পেমেন্ট করবে। তার বদলে হাউস হোল্ড ফার্মকে পেমেন্ট করবে। তো একবার দেখা যাচ্ছে ফার্ম থেকে হাউস হোল্ডে টাকা যাচ্ছে, আবার পর মুহূর্তে হাউস হোল্ড থেকে ফার্মের কাছে টাকা যাচ্ছে। তো এটাই হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড আউটপুট। একবার ফার্মের কাছ থেকে হাউস হোল্ডে টাকা যাচ্ছে বা ক্যাপিটাল যাচ্ছে বা ইনকাম যাচ্ছে, আবার পর মুহূর্তে ফার্মের কাছে হাউস হোল্ডের থেকে ফার্মের কাছে টাকা যাচ্ছে, ফার্মের ইনকাম হচ্ছে। এই হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড আউটপুট। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে ল্যাসে ফেয়ার ইকোনমি। আমরা এই ধারণাটা পাই ফিজিওক্র্যাটদের কাছ থেকে, বা 18th সেঞ্চুরিতে যে ফিজিওক্র্যাট ইকোনমিক্সের ধারণা পাই, তো তাদের কাছ থেকে আমরা ল্যাসে ফেয়ার ইকোনমির ধারণা পাই। এই ল্যাসে ফেয়ার কথাটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এই ইকোনমির মিনিং হচ্ছে নো ইন্টারফেয়ার অফ গভর্নমেন্টের কোনো রকম ইন্টারফেয়ার থাকবে না। একটা ইকোনমিতে যা ডিসিশন, মার্কেটের যা ডিসিশন, তার মধ্যে গভর্নমেন্টের কোনো ইন্টারফেয়ার থাকবে না। তো ডিসিশন কে নেবে? ক্যাপিটালিস্ট পার্সন যারা, তারা হচ্ছে ডিসিশন নেবে। গভর্নমেন্ট যদি ডিসিশন না নেয় তাহলে কে নেবে? ক্যাপিটালিস্ট পার্সন। তো এই ইকোনমিটা একটা ইন্ডিকেশন করে যে ক্যাপিটালিস্ট ইকোনমিকে ইন্ডিকেট করে। তো সেটাই হচ্ছে ল্যাসে ফেয়ার ইকোনমি। গভর্নমেন্টের কোনো রকম ইন্টারফেয়ার থাকবে না, গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো রকম পলিসি মেকিং করতে পারবে না। সেটাই হচ্ছে ল্যাসে ফেয়ার ইকোনমি। তো চলো এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। অ্যাডাম স্মিথ ফার্স্ট ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা দেন। তিনি মার্কেন্টালিস্ট আর ফিজিওক্র্যাটস এদের দুজনের আইডিয়াকে মিক্সড করে ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা দেন। তার লেখা বই অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড দ্য কজ অফ দ্য ওয়েলথ অফ নেশনস 1776 এটা পাবলিশ হয়। তো ক্লাসিক্যাল ইকোনমিক্স যেটা বলেছিলাম যে যে একটু আগেই বললাম, কৌটিল্য যে ইকোনমিক্সের ধারণা দিয়েছিলেন সেটা ক্লাসিক্যাল ইকোনমিক্সের মধ্যে পাওয়া যায়। ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণার সম্পর্কে আইডিয়া পাওয়া যায় সেম ওয়েতে। ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা আমরা পরবর্তীকালে অ্যাডাম স্মিথের কাছ থেকে পাই। অ্যাডাম স্মিথ
অ্যাডাম স্মিথের কাছে আমরা এই ধারণা পেয়ে থাকি। ফার্স্ট তার বই, অনেকে এই বইয়ের নাম কোথাও কোথাও দ্য ওয়েলথ অফ নেশন, ও সরি, স্পেলিংটা এখানে ভুল হয়েছে, একটু তোমরা কারেক্ট করে নাও। নেশন স্পেলিংটা ভুল হয়ে গেছে, ওয়েলথ অফ নেশন, এটা দেখে নাও, ওয়েলথ অফ নেশন। 1776-এ অ্যাডাম স্মিথ ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা প্রোভাইড করেন, ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা প্রোভাইড করেন। তারপরে আসে ডেভিড রিকার্ডো। ডেভিড রিকার্ডো এসে কী করেছিলেন? ফিক্সড দ্য ইস্যু অফ লেবার থিওরি ভ্যালু অফ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ যে ধারণা দিয়েছিলেন তার কিছু কিছু ফল্ট ছিল। আমরা দেখতে পাবো যত থিওরি পড়বো আমরা ইকোনমিক্সের আপার স্টাডিজে গিয়ে, প্রত্যেকটা থিওরির ক্রিটিসিজম পড়বো আমরা, কারণ কি প্রত্যেকটা থিওরি কোথাও না কোথাও ভুল বা ত্রুটি থেকে গেছে। পারফেক্ট কম্পিটিশন ছিল। অ্যাডাম স্মিথ যে থিওরি অ্যাপ্লাই করেছেন, যে থিওরির ওপর বেস করে তৈরি করেছেন, সেটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশন কী জিনিস সেটা পরপর আস্তে আস্তে বোঝাবো, তো একটু জাস্ট স্মলেস্ট আইডিয়াও দিয়ে দিই। তো পারফেক্ট কম্পিটিশন হচ্ছে যেখানে হিউজ অ্যামাউন্ট অফ সেলার, হিউজ অ্যামাউন্ট অফ বায়ার্স থাকবেন। একজন সেলার বা একজন বায়ার্স ওই মার্কেটে, কোনো একটা মার্কেটের কোনো একটা প্রোডাক্ট, সাপোজ কোনো একটা মার্কেটে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ কোনো একটা চালের মার্কেট রয়েছে, সেই চালের মার্কেটে মোটামুটি 100 থেকে 200 জন সেলার্স রয়েছে, 100 থেকে 200 জন বায়ার্স রয়েছে। কেউ একজন সেলার বা একজন বায়ার্স ওই মার্কেটে চালের দাম ডিফার করতে পারবে না বা চেঞ্জ করতে পারবেন না। সেটাই হচ্ছে পারফেক্ট কম্পিটিশান। ডিমান্ড আর সাপ্লাই, মার্কেটের ডিমান্ড মার্কেটের সাপ্লাই মিলেই প্রাইসটা ডিটারমিনেশন হবে। এগুলো পরপর বোঝাবো। তো সেই পারফেক্ট কম্পিটিশান মার্কেটের থিওরি দিয়েই উনি এই ওয়েলথ অফ নেশনস যেটা করেছেন, তো সেটা পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ওপর দিয়েই উনি করেছেন, এস্টাবলিশ করেছেন। তো এরপর চলো দেখা যাক যে ডেভিড রিকার্ডো কী করেছেন। ডেভিড রিকার্ডো বললাম যে লেবার থিওরি ভ্যালু অফ অ্যাডাম স্মিথ। আরেকটা কথা বলি এখানে, যে অ্যাডাম স্মিথ, এখানে নামটা দেখা যাচ্ছে না একটু স্লাইডের রেকর্ডিংয়ের জন্য, যাই হোক, অ্যাডাম স্মিথ কী করেছিলেন? অ্যাডাম স্মিথ তিনটে মেন ফ্যাক্টর ডিটারমিন করেছেন বা ইন্ডিকেটর হিসেবে চুজ করেছেন। তিনটে মেন ফ্যাক্টর ইকোনমিক্সের ক্ষেত্রে বা কোনো ইকোনমির ক্ষেত্রে থ্রি ফ্যাক্টরস ডিটারমিন করেছেন বা এস্টাবলিশ করেছেন যাকে বলা যায়, বা উনি এটা ধরে নিয়েছেন না, বুঝিয়েছেন যে এই তিনটে ফ্যাক্টর ছাড়া ইকোনমি চলবে না, ইকোনমিতে প্রোডাকশন হবে না, কনজামশন হবে না এই তিনটে ফ্যাক্টর ছাড়া। তো সেই কী কী তিনটে ফ্যাক্টর দেখে নেব। এক হচ্ছে ল্যান্ড, দুই হচ্ছে লেবার, ল্যান্ড লেবার, আর 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল ক্যাপিটাল মানে রাজধানী নয়, সরি একটু প্রবলেম হচ্ছে। ক্যাপিটাল মানে রাজধানী নয়, ক্যাপিটাল মানে মূলধন, আমরা বাংলায় যাকে বলি মূলধন, বা যেটাকে বলা যেতে পারে মানি হিসাবেও মেজার করা যেতে পারে, বা ক্যাপিটাল অনেক রকম হতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে, ক্যাশ হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, মেশিনারি হতে পারে, এগুলো সব বোঝাবো। তিনটের কী 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 আছে এক্সাম্পল পরবর্তীকালে যখন এই ফ্যাক্টরসগুলো নিয়ে ডিসকাস করব সব কিছুই, তখন বোঝাবো যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল কাকে বলা হয়, কীভাবে আমরা ডিটারমিন করব। এরপর আসে ক্লাসিক্যাল ইকোনমিক্স, তো ফার্স্ট আসে, দেখতেই পারছো 1700 বা 18th সেঞ্চুরির শুরুতে ক্লাসিক্যাল ইকোনমিক্সের জন্ম হয়। তারপর আসে মার্কসিয়ান ইকোনমিক্স। মার্কসের কার্ল মার্কস এর নাম শুনেছি, একজন বিখ্যাত ফিলোজফার ছিলেন। তো সেই কার্ল মার্কসের থিওরি বেস করে যে ইকোনমিক্স তৈরি হয় আফটার ডেথ অফ কার্ল মার্কসের মৃত্যুর পর যে থিওরি তৈরি হয় ইকোনমিক্স ওরিয়েন্টেড, সেটা হচ্ছে মার্কসিয়ান ইকোনমিক্স। খুব একটা ভাইটাল না, বাট তাও হিস্ট্রি পড়াচ্ছি তো তাই আমি বলে দিলাম যে মার্কসিয়ান ইকোনমিক্স একটা এক্সিস্ট করে। চলো নেক্সট স্লাইডে চলে যাব। তো ক্লাসিক্যাল ইকোনমিক্স জানতে পেরেছি, অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি,
অ্যাডাম স্মিথকে ইকোনমিক্সের ফাদার বলা হয় বা ফাদার অফ ইকোনমিক্স। অ্যাডাম স্মিথ ইজ কল্ড ফাদার অফ ইকোনমিক্স। এরপর ক্লাসিক্যাল ইকোনমিক্স আপগ্রেড হয়ে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সে একটা ফেজ তৈরি করে, নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স। সে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স বেসড অন মাইক্রো ইকোনমিক্স। নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স বেসড অন মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, আরও ইকোনমিক্সের অনেকগুলো ফেজ রয়েছে বা অনেকগুলো চ্যাপ্টার রয়েছে বলা যেতে পারে, ব্রাঞ্চ রয়েছে বলা যেতে পারে। সেই ব্রাঞ্চগুলো আমি একটু পরে ডিসকাস করছি, আগে জাস্ট জেনে নাও যে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এটুকুই জানো। তারপর আমি একটা স্লাইডে ওই সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দেবো। তো বেসড অন মাইক্রো ইকোনমিক্স, আর তার মধ্যে কিছু কিছু ইকোনমিক্সের নাম রয়েছে জেবি সে, লিওনেল রবিন্স, আলফ্রেড মার্সন, তিন বিখ্যাত ইকোনমিস্ট। জেবি সেজ এর মার্কেট থিওরি, এনার মার্কেট থিওরি আমরা জানতে পারবো, এনার মার্কেট থিওরি আমরা জানতে পারবো। লিওনেল রবিনসনের অনেক থিওরি আছে, থিওরির থেকে বেশি বিখ্যাত ইনি, এনারা ইকোনমিক্স ওরিয়েন্টেড ডেফিনেশান আছে, ইকোনমিক্সের ডেফিনেশান, সেই ডেফিনেশান আমরা একটু পরেই পড়ব। ডেফিনেশান অফ ইকোনমিক্স আছে। আলফ্রেড মার্সন প্রিন্সিপাল, প্রত্যেকের বই দেওয়া রয়েছে। জেবিসের দ্য প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন অফ ওয়েলথ। লিওনেল রবিন্স এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। আলফ্রেড মার্শাল প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, ইউটিলিটি থিওরি, ব্যাকেটে দিয়ে রেখেছি ইউটিলিটি থিওরি কি 11-12 এখন বোধ হয় সিবিএসসি আইএসসিতে ক্লাস 12-এ আছে ইউটিলিটি থিওরি। অর্ডিনাল ইউটিলিটি আছে, সেগুলো পড়বো। ওয়েস্ট বেঙ্গল এইচএসেও রয়েছে। তো এগুলো না জানলে, 11-12 ভালো করে না জানলে ইকোনমিক্স ফার্দার আপার স্টাডিজে গিয়ে ইকোনমিক্স পড়তে প্রচণ্ড কষ্ট হবে। তো আলফ্রেড মার্শাল প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, ইউটিলিটি থিওরি তৈরি করেন। এখানে বলেই দিয়েছি, থিওরিটার বলার দরকার নেই। তো এই তিনজন ইকোনমিক্স যে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা দেন, আপগ্রেডেড ক্লাসিক্যাল ইকোনমিক্স। এরপর এক বিখ্যাত ইকোনমিক্সের আমরা ধারণা পাবো বা পাই, জন মেয়ার্ড কেইন্স। এনার খুব হিস্ট্রি আছে, এনার হিস্ট্রিটা আমি বলছি। এটা তো এই অবধি তো আশা করি বোঝা গেছে। তো এরপর আসি, চলো জন মেয়ার্ড কেইন্স। এনার নাম অনুসারে দেখতেই পাচ্ছ কেনসিয়ান ইকোনমিক্স বলে এক ইকোনমিক্সের ধারণা হয়। ইনি এমন এক বিখ্যাত ব্যক্তি যার নাম অনুসারে একটা ইকোনমিক্সের থিওরি, ইকোনমিক্সের স্টেজ, ইকোনমিক্সের এরা তৈরি হয়, কেনসিয়ান ইকোনমিক্স। আর এই কেনসিয়ান ইকোনমিক্সের দিয়েই এখনও অবধি ইকোনমিক্স চলছে। নিও ক্লাসিক্যাল তো চলছেই, বাট কেনসিয়ান ইকোনমিক্স। বলেছিলাম যে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স বেসড অন মাইক্রো ইকোনমিক্স, কেনসিয়ান ইকোনমিক্স বেসড অন ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো এটা একটু পরে বোঝাচ্ছি কীভাবে হয়। এর আগে জন মেয়ার্ড কেইন্সের একটু হিস্ট্রিটা পড়ি ব্যক্তির। এখন তো ইকোনমিক্সের হিস্ট্রি পড়ছি, জন মেয়ার্ড কেইন্সের বা জে এম কেইন্সের নাম দিয়ে আমরা জানি, এনার হিস্ট্রিটা পড়ি। ইনি অ্যাকচুয়ালি, এনার যদি জন্মসাল যাই হোক জানা দরকার নেই, বিফোর 1914, 1914 সালের আগে, সম্ভবত ওই 1910-11 সাল নাগাদ জয়েন করেছিলেন, অনেক দিন আগে, আপ টু 10-11 সাল নাগাদ ইন্ডিয়াতে সিভিল সার্ভেন্ট ছিলেন। ব্রিটিশ শাসিত বা ব্রিটিশ ইন্ডিয়াতে সিভিল সার্ভেন্ট ছিলেন, একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। আমরা জানি যে ইন্ডিয়াতে সিভিল সার্ভিস শুরু হয়ে গেছিলো। তো প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়, তো তার ঠিক আগে 1910-11 সাল নাগাদ, এক্স্যাক্টলি আমার জানা নেই। তো যাই হোক, একটা প্রেডিক্টেড আমি একটা জার্নালে পড়েছি, জার্নাল থেকে বলছি যে প্রথম বিশ্বযুদ্ধের আগে উনি ইন্ডিয়াতে, তারও কিছুদিন আগে, একদম প্রথম বিশ্বযুদ্ধের আগে নয়, তারও কিছুদিন আগে উনি ইন্ডিয়াতে সিভিল সার্ভিস অফিসার ছিলেন। তো সিভিল সার্ভিস অফিসার থেকে উনি রিজাইন করেন, বা কোনো কারণে রিজাইন করেছিলেন কিনা জানা নেই, বা কোনো কারণে উনি ইংল্যান্ডে ফিরে যান। ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন, ইংল্যান্ডে ফিরে গিয়ে এক ব্যাংকে চাকরি করেন। কোনো কারণে বোধ হয় সিভিল সার্ভিস অফিস থেকে বা ডিপার্টমেন্ট থেকে কিছু একটা প্রবলেম হয়, বা উনি রিজাইন করেছেন, যাই কোনো একটা কারণবশত উনি ইংল্যান্ডে ফিরে যান। ইংল্যান্ডে ফিরে গিয়ে ব্যাংকে জব করেন। ব্যাংকে জব করার পর ওনাকে আবার 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ইন্ডিয়াতে ডেকে পাঠানো হয় উনি যে পোস্টে ছিলেন সেই পোস্টেই থাকার জন্য। তো উনি যাবেন বলে ঠিক করেও ফেলেছিলেন, বাট কোনো কারণে যেতে পারেননি, বা ইন্ডিয়া পৌঁছতে পারেননি, বা ইন্ডিয়া আসতে পারেননি। তারপর উনি 1918
4 বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধ চললো। প্রথম বিশ্বযুদ্ধের পর ওনাকে আবার ব্রিটিশ গভর্নমেন্ট ডেকে ব্রিটিশ গভর্নমেন্টের যে ট্রেজারি ফান্ড, সেই ট্রেজারি ফান্ডের অ্যাডভাইজারি অফিসার হিসেবে ওনাকে রিক্রুট করা হয়। তো তারপরেই উনি ব্রিটিশ, কারণ উনি ইকোনমিক্স নিয়ে খুব তখন ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এইসব নিয়ে অনেক কিছু করেছিলেন। ওনার বলতে গেলে কেমব্রিজ ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেছিলেন বা স্টাডিজ করেছিলেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে স্টাডিজ করেছিলেন। ওনার বাবা প্রফেসর ছিলেন আর পিগু ছিলেন। পিগুর নামও আমরা জানতে পারি। আমরা ইকোনমিক্সের একজন ইকোনমিক্স পিগু, এখানে অবশ্য আমি মেনশন করিনি, বাট ফার্দার স্টাডিজে গিয়ে পিগুর নাম পাওয়া যায়। তো পিগু এবং ওনার বাবার সাহায্যে উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে কিছু পড়াশোনা, কিছু রিসার্চ করে থাকেন। তারপর উনি ব্রিটিশ গভর্নমেন্ট, প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে, ব্রিটিশ গভর্নমেন্টের ট্রেজারি ফান্ডের অ্যাডভাইসারি অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ 1918 থেকে প্রায় 10 বছর চলে গেল। সেই সময় একটু যুদ্ধের পর অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও অতটা খারাপ হয়নি। কিন্তু 1929 সালে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ইকোনমিতে রিসেশন শুরু হয়। রিসেশন ইন গ্লোবাল ইকোনমি। গ্লোবাল ইকোনমিতে রিসেশন শুরু হয় 1929, স্পেশালি ইউএসএতে গ্লোবাল ইকোনমিতে রিসেশন শুরু হয়। ইউএসএ থেকেই শুরু হয়। সেই সময় যে কোনো ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে বা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে, যে কোনো ব্রাউজারে গিয়ে অনলাইনে দেখতে পেয়ে যাবে যে কী হয়েছিল না হয়েছিল। তো রিসেশন শুরু হওয়ার পর পুরো গ্লোবাল ইকোনমি যখন ধ্বংসের মুখে, তখন উনি ওনার বিখ্যাত বই পাবলিশ করেন। বইটা লিখেছিলেন বা ধারণা প্রথমে দিয়েছিলেন, তারপর ওনার থেসিস বইয়ের মধ্যে লিখে বইটাকে পাবলিশ করেন 1936। বইটার নাম দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। তো এই 1929 থেকে প্রায় 1 বছর ধরে এই রিসেশন চলে। তো এই রিসেশন চলাকালীন উনি গভর্নমেন্টগুলোকে, স্পেশালি ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওনার থিওরি দিয়ে, স্পেশালি ব্রিটিশ যখন উন্নতি লাভ করে, তারপরে রিসেশন চলে যাওয়ার পর আবার রিসেশন থেকে যখন আবার আপগ্রেডেশন বা ওপরের দিকে যখন উঠতে থাকবে, তো সেটা যখন হয়, তো ব্রিটিশ গভর্নমেন্টকে উনি অ্যাডভাইস দিয়েছিলেন যে ফ্রিতে রিক্রুটমেন্ট করুন, আপনি নিজের পকেট থেকে পয়সা খরচা করে রিক্রুটমেন্ট করুন, কী প্রোডাকশন হবে জানার দরকার নেই, কোনো একটা কাজে লাগিয়ে দিন। তো তারপরেই এই থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এই তিনটে নিয়ে একটা বই তৈরি করলেন, একটা থেসিস দিলেন, যেটা ম্যাক্রো ইকোনমিক্স। সেই ম্যাক্রো ইকোনমিক্সের থিওরি দিয়েই আজকে টোটাল গ্লোবাল ওয়ার্ল্ড এখনও অবধি 1936 যখন উনি এটা করেছেন, প্রায় এখনও অবধি কত বছর হলো, আর 10-15 বছর পর 100 বছর কমপ্লিট হয়ে যাবে। ওই থিওরি এখনও অবধি চলতে আছে। আজকে 2021 এসেও এই থিওরি খুব ভালোভাবে চলছে। এই হচ্ছে জন মেয়ার্ড কেন্সের হিস্ট্রি বা জন মেয়ার্ড কেন্সিয়ান ইকোনমিক্সের হিস্ট্রি। নেক্সট স্লাইডে চলে যাব। পোস্ট কেন্সিয়ান ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ জন রবিনসন, ইনি পোস্ট কেন্সিয়ান ইকোনমিক্সের ধারণা দিয়েছিলেন। নেক্সট নিউ কেন্সিয়ান ইকোনমিক্স, ফলোয়ার্স অফ জন মেয়ার্ড কেন্স। জন মেয়ার্ডের ইকোনমিক্স থিওরিতে যে ফল্টগুলো, যে ক্রিটিসিজম হয়েছিল, সেগুলোকে কিওর করে একটা ধারণা প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে নিউ কেন্সিয়ান ইকোনমিক্স। এরপর আছে চিকাগো স্কুল অফ ইকোনমিক্স, মিল্টন ফ্রিডম্যান অ্যাপ্রোচ মানিটারিস্ট আইডিয়া। আমরা পড়বো যে মানিটারিস্ট আইডিয়া বা মানিটারিস্ট ইকোনমি কাকে বলা হয়, যেটাকে ক্যাপিটালিস্ট ইকোনমিও বলা হয়। তো ইনি মানিটারিস্ট ইকোনমির স্পেশালি, ইনি চিকাগো নামটা শুনেই বুঝতে পারছো, ইউএসের বাসিন্দা। তো ইউএসএ মানে ক্যাপিটালিস্ট ইকোনমি বা ওখানে ক্যাপিটাল খুব হাই স্টোরেজ, তো সেই হিসেবে মানিটারিস্ট আইডিয়া প্রোভাইড করে। এই হলো ইকোনমিক্সের হিস্ট্রি। তো আরেকবার রিক্যাপ করে নিই। ফার্স্ট এসেছে কৌটিল্যের অর্থশাস্ত্র। নেক্সট অ্যাডাম স্মিথ, ফাদার অফ ইকোনমিক্স, ওনার কাছ থেকে আমরা ধারণা পেলাম ক্লাসিক্যাল ইকোনমিক্স। তারপর নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স, দেন কেইনসিয়ান ইকোনমিক্স, কেইনসের হাত ধরে। তারপরে পোস্ট কেইনসিয়ান ইকোনমিক্স, কেইনসিয়ানের পর পোস্ট কেইনসিয়ান, মানে কেইনসিয়ানের বিরোধিতা বা কেমব্রিজ ইকোনমিক্স যাকে বলা হয়। তারপর নিউ কেইনসিয়ানের হাত ধরে কেইনসিয়ান ইকোনমিক্সকে আরও ডেভেলপ করা হলো। আর এটা একটা আলাদাই চিকাগো স্কুল অফ ইকোনমিক্স। এরপর আসবে ওয়েলফেয়ার ইকোনমিক্স। আমরা জানতে পারবো যে অনেক পরে, প্রায় 1990
সেই সময় থেকে শুরু করে ওই টাইমে 1990 থেকে 2000-এর মধ্যে আমরা এক জানতে পারবো যে ওয়েলফেয়ার ইকোনমিক্স তৈরি হয়। বিশ্ববিখ্যাত একজন ইকোনমিক্সট, নোবেল পেয়েছেন, একজন বিখ্যাত বাঙালি, ডক্টর অমর্ত্য সেন। তো উনি ওয়েলফেয়ার ইকোনমিক্স বা সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে থিসিস তৈরি করেন, তার জন্য উনি নোবেল পান। এরপর ডেফিনেশান, ইকোনমিক্সের ডেফিনেশান, হিস্ট্রি তো পড়লাম, তো চলো ইকোনমিক্সের ডেফিনেশান। অনেক ডেফিনেশান আছে, হিউজ ডেফিনেশান আছে, হিউজ ইকোনমিক্সের হিউজ ডেফিনেশান আছে, মানে পড়ে শেষ করা যাবে না। তার মধ্যে তিনটে ডেফিনেশান হচ্ছে সবথেকে ভাইটাল, সবথেকে ভাইটাল তিনটে ডেফিনেশান লিখেই দিয়েছি। ওয়েলথ ডেফিনেশান, ওয়েলফেয়ার ডেফিনেশান, স্কারসিটি ডেফিনেশান। তিনজন দিয়েছেন। ওয়েলথ ডেফিনেশান কে দিয়েছেন? অ্যাডাম স্মিথ, ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স বা ফাদার অফ ইকোনমিক্স, অ্যাডাম স্মিথ। আলফ্রেড মার্শাল ইউটিলিটি থিওরি দিয়েছেন, একটু আগে বললাম। স্কারসিটি ডেফিনেশান লিওনেল রবিন্স, একটু আগেই বলেছি যে এনার নাম আমরা পাবো ডেফিনেশান। ইনি একটা ওয়েতে দিয়েছেন, ইনি আরেকটা ওয়েতে দিয়েছেন। এনারটাই হচ্ছে বেস্ট। ইকোনমিক্স সম্পর্কে আমরা কি জানতে পারবো? বেস্ট বলা যায় না, বেটার। বেস্ট তো তিনটে মিলিয়েই হচ্ছে বেস্ট। তিনটে ডেফিনেশান মিলিয়েই হচ্ছে বেস্ট ডেফিনেশান। তো চলো ওয়েলথ ডেফিনেশানগুলো কোথায় পাবে বলে দিচ্ছি। 11-12-এর আইএসসি সিবিএসই যে কোনো বই কিনবে, তার মধ্যে পেয়ে যাবে। নেটে সার্চ করবে, পেয়ে যাবে, কোনো ব্যাপার না। গ্র্যাজুয়েশন, আপার গ্র্যাজুয়েশনের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে অ্যাবাউট ইকোনমিক্স, তার মধ্যে পেয়ে যাবে। তো আমি এখানে অত বড় আমি যে ডেফিনেশনগুলো লিখলাম না, ডেফিনেশনগুলো যে কোনো জায়গায় নেটে সার্চ করলে পেয়ে যাবে, ডেফিনেশনগুলো পড়তে পারো। আমি শুধু জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিয়ে দেবো যে কোন ডেফিনেশনে কী বলা হয়েছে, সেটুকু বলে দিচ্ছি। ওয়েলথ ডেফিনেশন, অ্যাডাম স্মিথের আমরা বইয়ের নাম জেনেছিলাম, অ্যাডাম স্মিথের বইয়ের নামটা আমি জাস্ট রিপিট করে দিচ্ছি। দ্য ওয়েলথ অফ নেশন, 1776। আরও এর সামনে আগে অনেক কিছু ছিল, মেনলি দ্য ওয়েলথ অফ নেশন নামে পরিচিত। তো সেই ওয়েলথ, তার বই, সেই বইয়ের মধ্যেই ওয়েলথ ডেফিনেশনটা আমরা পাই। ওয়েলথ ডেফিনেশনের এই ডেফিনেশন থেকে আমরা জানতে পারি মিনিং অফ, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। একটা নেশনের কাছে কতটা ওয়েলথ আছে, কতটা পরিমাণ ওয়েলথ আছে, সেই ওয়েলথটা কীভাবে ডিস্ট্রিবিউট করবে সেই নেশনের পাবলিক বা সিভিলিয়ানদের জন্য, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়। সেই ডেফিনেশন, সেই ওয়েলথের ডিস্ট্রিবিউশন দিয়েই ডেফিনেশনটা তৈরি করেছে। এরপর আসবো ওয়েলফেয়ার ডেফিনেশন বাই আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল যে দিয়েছিলেন, ইনি দিয়েছেন যে ইউজিং অফ রিসোর্স, using of resource for mankind, using resource for mankind and social for well-being, রিসোর্স কীভাবে ইউজ করব, রিসোর্স ইউজ করে ম্যানকাইন্ড এবং সোশ্যালের ওয়েলফেয়ার কীভাবে হবে, সেটা নিয়েই যে ডেফিনেশন দিয়েছেন, সেটাই হচ্ছেন ওয়েলফেয়ার ডেফিনেশন অফ আলফ্রেড মার্শাল। এই হচ্ছে দুটো বলে দিলাম, ওয়েলথ ডেফিনেশন, ওয়েলফেয়ার ডেফিনেশন। এরপর লাস্ট যেটা বলেছিলাম যে বেটার ডেফিনেশন, লিওনেল রবিন্স, স্কারসিটি ডেফিনেশন। ইয়েস, ইকোনমিক্স হচ্ছে সেই সাবজেক্ট যেখানে স্কারসিটির রিসোর্স নিয়ে ম্যানেজমেন্ট তৈরি করা হয়। এটা একটা সোশ্যাল সায়েন্স বলেইছিলাম। তো এনার ডেফিনেশনে তিনটে পয়েন্ট। একটা হচ্ছে আনলিমিটেড ওয়ান্টস, আমাদের নিডস বা আমাদের ওয়ান্টস আনলিমিটেড। স্বাভাবিক, মানুষের নিডস, মানুষ কেন, যে কোনো যত দাও তবু নেওয়ার ইচ্ছে কোনো দিনই কমবে না। কারো কেউ বলবে না আমার নেওয়ার ইচ্ছে নেই, তাকে যদি দেওয়া হয় তাহলে ভুল। নেওয়ার ইচ্ছে কোনো দিনই কমবে না, আনলিমিটেড ওয়ান্টস, আমাদের চাহিদা খুব, আমাদের ডিমান্ড অনেক। 2, স্কার্স অফ রিসোর্সেস, আনলিমিটেড ওয়ান্টস, স্কার্স অফ রিসোর্সেস মানে আমাদের যে রিসোর্সগুলো আছে আমাদের কাছে, সেই রিসোর্সগুলো খুবই লিমিটেড। আনলিমিটেড ওয়ান্টস রয়েছে কিন্তু আমাদের কাছে রিসোর্সেস, এক্সাম্পল হিসেবে যদি বলি, ভারতের কাছে ডায়মন্ডের খনি খুব কম, খুব লিটিল, সেইটুকু নিয়েই ভারতকে
চলতে হবে, কারণ বেশি তো পাবে না। বা নেচারের, যদি আমরা নেচারের যে কোনো, সেটা ফরেস্ট রিসোর্স হতে পারে, ওয়াটার রিসোর্স হতে পারে, মিনারেলস রিসোর্স হতে পারে, তো রিসোর্সগুলো আর ফার্দার তৈরি হবে না, একবারই তৈরি হয়েছে। মানে ফরেস্ট রিসোর্স যদিও তৈরি করা যেতে পারে, বাট সাপোজ কোল, কোল তো আর তৈরি হবে না। ওই কবে কোটি কোটি বছর আগে তৈরি হয়েছে, সরি লক্ষ লক্ষ কোটি কোটি না, লক্ষ লক্ষ বছর আগে তৈরি হয়েছে, তো সেটা আমরা এখন ইউজ করছি। এরপর তো আর কবে তৈরি হবে তা তো কেউ জানে না। কিন্তু রিসোর্সটা তো লিমিটেড, কিন্তু আনলিমিটেড তো ওয়ান্স রয়েছে। পপুলেশন বাড়ছে ওয়ার্ল্ডের বা ইন্ডিয়ার, সব জায়গারই পপুলেশন বাড়ছে, তো সেই রিসোর্সগুলো স্কারসিটি, রিসোর্সের স্কারসিটি আরও বাড়ছে। এরপর থার্ড যে অপশানটা রয়েছে বা থার্ড যে পয়েন্ট যেটা রয়েছে, তিনটে পয়েন্ট বলছে আনলিমিটেড ওয়ান, স্কার্স অফ রিসোর্সেস, লাস্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অল্টারনেট ইউজ অফ রিসোর্স। অল্টারনেটিভ ইউজ অফ রিসোর্সেস, রিসোর্সের অল্টারনেটিভ ইউজ, একটা রিসোর্সকে অনেকভাবে ইউজ করা যেতে পারে। এক্সাম্পল হল যদি বলা যায়, সাপোজ কোল, কয়লা কতভাবে ইউজ করা যেতে পারে। তাপবিদ্যুৎ কেন্দ্রে, থার্মাল পাওয়ার প্ল্যান্টে, আগেকার দিনে, এখন ইউজ হয় না, এখন ইলেকট্রিক ট্রেন বেরিয়েছে, কিন্তু আগেকার দিনে ব্রিটিশ ইন্ডিয়াতে কোল দিয়ে বাষ্প, মানে স্টিম ইঞ্জিন দিয়ে রেলগাড়ি চলতো, তাই তো, সেটা একটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটসেট্রা এটসেট্রা। আয়রন স্টিল প্ল্যান্টে কয়লা ব্যবহার করা হয়, কার্বন যেটা দরকার সেটা কয়লা থেকে পাওয়া যায়। তো এই হচ্ছে অল্টারনেটিভ ইউজ, আনলিমিটেড ওয়ান্টস, স্কারসিটি অফ রিসোর্স, অল্টারনেটিভ ইউজ অফ রিসোর্স। এই তিনটে পয়েন্ট দিয়ে যে ডেফিনেশন তৈরি করেছেন সেটা হচ্ছে লিওনেল রবিনসের, একদম বলা যেতে পারে মোস্টলি পারফেক্ট ডেফিনেশন বলা যেতেই পারে, বাট একদম পারফেক্ট না। পারফেক্ট ডেফিনেশন তো হয় না, তবু কিছুটা পারফেকশান করে আমি নিচে একটা ডেফিনেশন দিয়েছি, তোমরা নোট করে নিতে পারো। তো ডেফিনেশনটা দেখব। ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স কনসার্ন উইথ দ্য প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড ওয়েলথ বলা যেতে পারে। ইট স্টাডিজ হাউ ইন্ডিভিজুয়াল বিজনেসেস, গভর্নমেন্টস অ্যান্ড নেশন মেক চয়েস অ্যাবাউট হাউ টু অ্যালোকেট রিসোর্স। এটা একটা ভাইটাল পয়েন্ট, অ্যালোকেট রিসোর্স। প্রোডাকশান, ডিস্ট্রিবিউশন, কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাজ ওয়েল এজ অ্যালোকেট টু রিসোর্স। রিসোর্স এখানে মেনলি যদি বলা যায়, আমি আগেই বলেছি যে ল্যান্ড, লেবার আর ক্যাপিটাল, ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল। অ্যাকচুয়ালি যদি দেখা যায় পরবর্তীকালে ইকোনমিক্সের থিওরিতে ল্যান্ড ক্যাপিটালের আন্ডারে চলে যায়, ল্যান্ড ক্যাপিটালের আন্ডারে চলে যায়। ফ্যাক্টরস অফ প্রোডাকশান, পরবর্তীকালে দেখব ফ্যাক্টরস অফ প্রোডাকশানের দুটো ভ্যারিয়েবল, এক হচ্ছে ল্যান্ড, আরেকটা হচ্ছে ক্যাপিটাল। এটা সি হবে না, এটা কে হবে, কে ফর ক্যাপিটাল। স্পেলিংটা তো সি দিয়ে হয়, আমরা ডিনোট করব মেনলি ল্যান্ড ফর লেবার বাই এল অ্যান্ড ক্যাপিটাল বাই কে। এই দুটো ভ্যারিয়েবল নিয়ে আমরা ফার্দার ইকোনমিক্সে কী বলা যায় থিওরি পড়ানো হয়, ল্যান্ড অ্যান্ড ক্যাপিটাল। পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি চাকরির পরীক্ষা বা সেন্ট্রালে হোক স্টেটে হোক, কোশ্চেন আসে এই দুটো থেকে, কিছু একটা মেনশন করে দেবে, সেটা কোন জিনিস মানে বলা যেতে পারে যে সেটা লেবার ইউনিটে পড়বে না ক্যাপিটাল ইউনিটে পড়বে, সেটা সেই রকম কোশ্চেন আসে। আর বা কী বলা যায় গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে অ্যাডাম স্মিথের নামটাই বেশি আসে, ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স বা ফাদার অফ ইকোনমিক্সের নাম হিসেবে অ্যাডাম স্মিথের নাম আসে। এখানে যেটুকু পড়ালাম, যাই হোক আশা করছি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট স্লাইডে যাই। ইকোনমিক সিস্টেম বা টাইপ অফ ইকোনমি, ইকোনমিক সিস্টেম বা টাইপ অফ ইকোনমি। কটা ইকোনমি রয়েছে? সোশ্যালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি। তিনটে ইকোনমি আমরা জানতে পারি, সোশ্যালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি। একটা একটা করে বোঝাই। সোশ্যালিস্ট ইকোনমি, ফুল কন্ট্রোল বাই গভর্নমেন্ট, ফুল কন্ট্রোল বাই গভর্নমেন্ট, সেটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। এক্সাম্পল চায়না হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, ফুল কন্ট্রোল বাই গভর্নমেন্ট। তো ক্যাপিটালিস্ট ইকোনমি
যেখানে ক্যাপিটাল সব থেকে বেশি রয়েছে, বা বিজনেসম্যান বা বড় বড় যাদের প্রচুর ক্যাপিটাল রয়েছে, মানি রয়েছে, তারা যে ইকোনমির কে কন্ট্রোল করে, সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। আগেকার দিনের প্রত্যেকটা সিভিলাইজেশন ক্যাপিটালিস্ট ইকোনমির হাতেই ছিল। আগেকার দিনে যার যত পয়সা সে রাজা সেখানকার। তো এই ক্যাপিটালিস্ট ইকোনমির ধারণা দিয়েছেন মিল্টন ফ্রিডম্যান। বলেছি চিকাগো স্কুল অফ ইকোনমিক্স, এই ভিডিও ব্যাকওয়ার্ডে গিয়ে তোমরা দেখতে পারো যে মিল্টন ফ্রিডম্যান মনিটারিস্ট আইডিয়া দেন। উনি হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, মানে ইউএসের উনি চিকাগো স্কুল অফ ইকোনমিক্স। তো সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, যেখানে যার যত বেশি ক্যাপিটাল রয়েছে ক্যাপিটালিস্ট। এই এক্সাম্পল যদি দেখা যায় ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিছুটা বলা যেতে পারে, মেনলি ইউএসএ, জাপান, এগুলো ক্যাপিটালিস্ট। নেক্সট মিক্সড ইকোনমি, ম্যাক্সিমাম ডেভেলপিং। সোশ্যালিস্টটা তো বললাম ফুল গভর্নমেন্ট, ক্যাপিটালিস্ট ইকোনমিগুলো হচ্ছে ডেভেলপড, যেগুলো ডেভেলপড হয়ে গেছে। এরপর মিক্সড ইকোনমি, মিক্সড ইকোনমি হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রি এটা আগে আন্ডার ডেভেলপড বা লেস ডেভেলপ বলা হতো, বাট ওটা একটু নেগেটিভ মাইন্ড, মানে নেগেটিভ মাইন্ডের ওয়ার্ড বলে বা নেগেটিভ ওয়ার্ড বলে ওটাকে চেঞ্জ করে ডেভেলপিং কান্ট্রি করা হয়েছে। ডেভেলপিং কান্ট্রি মানে যেগুলো ডেভেলপ করছে, মানে লেস ডেভেলপ টু ডেভেলপড, এই যে মিডিলের ওয়েটা, এই মিডিলে যতগুলো কান্ট্রি থাকবে সেগুলো ডেভেলপিং কান্ট্রি। একদম যদি এক্সাম্পল হাতের কাছে, যেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমির কারণ হচ্ছে গভর্নমেন্টও থাকবে প্লাস ক্যাপিটালিস্ট পার্সনও থাকবে, যারা ক্যাপিটাল, যাদের ওয়েলথ বেশি, যেমন মুকেশ আম্বানি, টাটা, বিড়লা, এদের মতো লোকদেরও কথা ভাবা হবে, এদের মতো লোকদেরও কথা শোনা হবে। সেটাই হচ্ছে মিক্সড ইকোনমি। গভর্নমেন্ট একটা পলিসি তৈরি করবে, এরা একটা পলিসি তৈরি করবে, দুটো মিলে কাজ করবে। এই হচ্ছে মিক্সড ইকোনমি। বোঝা গেল? এরপর ব্রাঞ্চেস অফ ইকোনমি। ব্রাঞ্চেস অফ ইকোনমি, ব্রাঞ্চেস অফ ইকোনমিতে কী কী আছে? 5টা ব্রাঞ্চ দিয়েছি, দেখতেই পাচ্ছ, মাইক্রো, ম্যাক্রো, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ওয়েলফেয়ার ইকোনমিক্স। একটু আগেই ফার্স্টেই বলেছিলাম যে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স, জেভিসে, লিওনেল রবিন্স, আলফ্রেড মার্শাল, বেসড অন মাইক্রো ইকোনমিক্স, নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স মিনস, এটা এসেছে গ্রিক লেটার মাইক্রো থেকে, গ্রিক ওয়ার্ড মাইক্রো থেকে, মিনিং স্মল। এর মিনিং স্মল। মেনলি ইন্ডিভিজুয়াল যে ইকোনমি, একটা পরিবারের ইকোনমি, একটা ফার্মের ইকোনমি, প্রত্যেকটা তো একটা ইকোনমি আছে, একটা স্ট্রাকচার আছে, একটা প্রসিডিওর আছে, একটা রুলসের মধ্য দিয়ে তাদের দৈনন্দিন জীবনযাপন কাটে। একটা পরিবার কতটা কনজিউম করবে, কী কী জিনিস কনজিউম করবে, তার আয় কতটা, এগুলো নিয়েই তার ডিমান্ড কতটা, আয়ের দরুন তার ডিমান্ড কতটা, সেগুলোই একটা ইন্ডিভিজুয়ালের ইকোনমি। অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফার্মের তার কতটা ওয়েলথ রয়েছে, কতটা রিসোর্স রয়েছে, রিসোর্স, ক্যাপিটাল, লেবার, কতটা র মেটেরিয়াল পাচ্ছে, কতটা প্রোডাকশান করবে, মার্কেটের ডিমান্ড কী আছে, এগুলো বেস করে যেগুলো তৈরি হয়, সেটাই ফার্মের ইকোনমি। এবার ওই ফার্মের ইকোনমি বা একজন ইন্ডিভিজুয়াল পার্সন বা একজন ইন্ডিভিজুয়াল ফ্যামিলির ছোট্ট মার্কেটের ইকোনমি, এগুলো মিলেই মাইক্রো ইকোনমিক্স তৈরি, এগুলো মিলেই মাইক্রো ইকোনমিক্স তৈরি। এবার নেক্সট যদি আসি, ম্যাক্রো ইকোনমিক্স, একটা কান্ট্রির ইকোনমি, ওই ছোট ইন্ডিভিজুয়াল, অনেকগুলো ফার্ম, অনেকগুলো ফার্মস, অনেকগুলো ফ্যামিলিজ, এগুলো মিলিয়ে একটা কান্ট্রি তৈরি হয়, একটা কান্ট্রি তৈরি হয়। সেই কান্ট্রি বা নেশন, সেই কান্ট্রি বা নেশনের যে ইকোনমি, সেটাই হচ্ছে ম্যাক্রো ইকোনমির মধ্যে আন্ডার। ম্যাক্রো ইকোনমি কার বেসিসে? কেইনসিয়ান ইকোনমিক্স হচ্ছে ম্যাক্রো, কারণ উনি নেশনের, পুরো নেশন যখন রিসেশনে চলে গিয়েছে, তখন যে ইকোনমিক্স থিওরি তৈরি করেছেন, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বেস, একটা হিউজ অ্যামাউন্ট অফ ইকোনমি, মানে সামেশন অফ মাইক্রো ইকোনমিক্স। এটাই হচ্ছে ফ্যাক্ট, যে যদি আমরা দেখি যে সামেশন অফ মাইক্রো ইকুয়ালস টু ম্যাক্রো, সামেশন অফ মাইক্রোস ইকুয়ালস টু ম্যাক্রো, এটাই হচ্ছে মাইক্রো ম্যাক্রো। এই দুটোকে আলাদা কালারে ডিনোট করেছি, এই দুটোকে আলাদা কালারে ডিনোট করেছি, কারণ এই দুটোই হচ্ছে মেন ইকোনমিক স্ট্রাকচার, এই দুটোই থাকে মেনলি। ঠিক আছে, এবার যদি দেখি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এটা ম্যাক্রোর মধ্যে পড়বে। ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এটাও ম্যাক্রোর মধ্যে পড়বে। ওয়েলফেয়ার ইকোনমিক্স, এটাও ম্যাক্রোর মধ্যে পড়বে।
তবুও ওটাকে আলাদা করা হয়েছে, একটু ডিফারেন্ট, ম্যাক্রোর থেকে একটু ভাস্ট, সেই জন্য ম্যাক্রোটা আরও ভাস্ট করার জন্য এগুলো, সেই জন্য ওগুলোকে আলাদা করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইকোনমিক্স কী নিয়ে? এক্সপোর্ট আর ইম্পোর্ট নিয়ে, এক্সিম নিয়ে, এক্সপোর্ট আর ইম্পোর্ট নিয়ে। ব্যালেন্স অফ পেমেন্ট, এখানে ব্যালেন্স অফ পেমেন্ট পড়বো, বিওপি, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। সেটা কখনো ডেফিসিট হয়, যেমন ইন্ডিয়া অলওয়েজ ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভে, এক্সিম মাইনাস ইম্পোর্ট, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট যদি করা হয় অলওয়েজ এই সাইন নেগেটিভ আসে, রেজাল্টটা এখানে নেগেটিভ আসে, অলওয়েজ নেগেটিভ। ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ডেভেলপমেন্ট মানে একটা নেশনের ডেভেলপমেন্ট, গ্রোথ, জিডিপি, গ্রোথ যেগুলো কী কী আছে, জিডিপি পাবো, পার ক্যাপিটা জিডিপি পাবো, তারপরে এইচডিআই পাবো, প্রভার্টি কতটা আছে, প্রভার্টি পার্সেন্টেজ কতটা কমছে সেটা পাবো, এমপ্লয়মেন্ট রেট কতটা বাড়ছে সেটা পাবো, আনএমপ্লয়মেন্ট রেট কতটা কমছে সেটা পাবো, সেগুলো নিয়েই হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স। এরপর রয়েছে ওয়েলফেয়ার ইকোনমিক্স। ওয়েলফেয়ার ইকোনমিক্সটা কী বেসিসে? না সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যালের গ্রোথ, যেমন লিটারেসি রেট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হেলথ ইন্ডেক্স বা হেলথের কতটা ইমপ্রুভ হয়েছে, মর্টালিটি রেট কতটা কমেছে, এই বিষয়গুলো, সেইটাই হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স, যেগুলো কোনো ক্যাপিটাল তৈরি করতে পারে না, এই ডেভেলপমেন্টগুলো কোনো ক্যাপিটাল ফর্মেশন করতে পারে না, কিন্তু এগুলো করতে হয়। যেমন মিউনিসিপ্যালিটির এতে গলিপথে ঢালাই, হ্যাঁ, কংক্রিটের রাস্তা, গলির রাস্তাগুলো, এই থিওরিটাই গ্রামের মাটির রাস্তাগুলোতে যাতে কাদা এড়ানো যায়, যাতে মানুষ সহজে যাতায়াত করতে পারে, মাটির রাস্তাগুলোকে, ছোটো ছোটো গলির রাস্তাগুলোকে ঢালাই করা হচ্ছে। তো এগুলোই হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। ওকে, এবার নেক্সট স্লাইডে যাই। চলো, নেক্সট স্লাইডে এসে গিয়েছি, ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক্স। আগের স্লাইডে ডিফারেন্ট টাইপ অফ ইকোনমি বলেছি, সোশ্যালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি। এছাড়াও এটা তো ইকোনমির ধরন ওয়াইজ, ইকোনমির কন্ডিশন ওয়াইজ আরও কিছু কিছু কন্ডিশন, যেমন আরও দু টাইপের ইকোনমিক্স হয়, ডেভেলপড ইকোনমিক্স, ডেভেলপিং ইকোনমি, আর হচ্ছে আন্ডার ডেভেলপ বা লেস ডেভেলপড ইকোনমি, এটা একটা হয়। আরেকটা হয় অর্গানাইজড ইকোনমি, আনঅর্গানাইজড ইকোনমি। তো বিভিন্ন রকম ইকোনমি হয়, মেনলি সোশ্যালিস্ট, ক্যাপিটালিস্ট আর মিক্সড হয়। এরপর ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক্স দেখে নাও। দুটো আছে, এক পজিটিভ ইকোনমিক্স, আর একটা হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স। ওকে, চলো পজিটিভ ইকোনমিক্সে কী জিনিস দেখে নিই। পজিটিভ ইকোনমিক্সের যদি মিনিং বলি, হোয়াট ইট ইজ, কোনো একটা ইকোনমিক্স যেটার কারেন্ট স্টেটাস বোঝায়, সেটা কি সেটা বোঝায়, সেটাই হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। ওই ইকোনমিক্সের সম্বন্ধে যেটাই জানতে পারি সেটাই হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। আমরা শুধু ইকোনমিক্সের সম্বন্ধে জানতে পারবো, সেটাই হচ্ছে হোয়াট ইট ইজ, এটাই হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। বা পজিটিভ ইকোনমিক্স সেই স্টাডিজ যেটাতে আমরা কোনো ইকোনমিক্স সম্পর্কে জানতে পারবো, হোয়াট ইট ইজ। এবার আসছি নর্মেটিভ ইকোনমিক্স। নর্মেটিভ ইকোনমিক্স যদি বলি, মিনিংটা হচ্ছে হোয়াট শুড অর ought to be, should or ought to be, what should or ought to be। ওকে, তো এটাই হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স। আমরা পজিটিভে জানতে পেরেছি হোয়াট ইট ইজ, এটা কি ইকোনমিক্সের সম্পর্কে যে ধারণাটা পাওয়া যায় সেটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। নর্মেটিভ ইকোনমিক্স হচ্ছে যেটা করতে হবে, হোয়াট শুড বি, যেটা যেটা যে কী বলা যায়, এই সাপোজ একটা মার্কেটের আমরা সব কিছু জেনে নিয়েছি, মার্কেটের সাপ্লাই, ডিমান্ড, প্রাইস লেভেল থেকে শুরু করে সব কিছু জেনেছি। এরপর কোনো প্রোডাকশন প্ল্যান কী করবে, তাকে কী করা উচিত, তার কী করতে হবে, সেটাই হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স। তো বোঝা গেল আশা করছি। ওকে, নেক্সট পয়েন্ট, সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমিক্স, ভাইটাল টপিক, সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্সের প্রবলেম, সমস্যা কোথায়। হ্যাঁ, অ্যাকচুয়াল সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্স মানে এটা ইকোনমিক্সের প্রবলেম বলতে পারো, বা পুরো ওয়ার্ল্ডের প্রবলেম বলতে পারো, যেটা সলিউশন হয়েছে, যেটা সলিউশন পেয়েছি, যে প্রবলেমটার আমরা সলিউশন পেয়েছি বাই ইকোনমিক্স। প্রবলেমটার সলিউশন কে দেবে? ইকোনমিক্স দেবে। ইকোনমিক্স ধরেই আমরা প্রবলেমের সলিউশন পাবো। তো দেখে নিই কী কী প্রবলেম বলেছে। ফার্স্ট প্রবলেম, হোয়াট টু প্রডিউস, কী প্রডিউস করব। এক্সাম্পল,
ফেরারি কোম্পানি যদি বলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষদের জন্য গাড়ি তৈরি করবে, তাহলে কি কোম্পানি দাঁড়াবে? দাঁড়াবে না, চলবে না কোম্পানি, হারগিজ চলবে না, শিওর। কারণ ফেরারি হচ্ছে স্টাইলিশ কার, স্পোর্টস কার, দামি দামি, হাই স্পিড ইঞ্জিন, হাই ফেসিলিটি, হাই মানে টেকনোলজি, সব কিছু ডিজাইন থেকে শুরু করে এটসেট্রা এটসেট্রা। তো সেই পয়সা কি দেওয়ার মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মধ্যে আছে? নেই। এবার অন্য দিক থেকে যদি বলি, টাটা মাহিন্দ্রা বা সুজুকি বা কী বলা যায়, একদম ছোট মারুতি ওমনি, মারুতি সুজুকি কোম্পানির মারুতি ওমনি, যে ছোট্ট আমরা মারুতি ভ্যানগুলো দেখি, মধ্যবিত্তদের গাড়ি, মধ্যবিত্তদের চলার গাড়ি, মধ্যবিত্তদের ইউজ করার গাড়ি। তো টাটা যদি বলে আমি, মাহিন্দ্রা যদি বলে আমি ফেরারির মতো গাড়ি করব, চলবে? চলবে না, নয়, খুব কম চলবে, খুব কম, বেশি চলবে না। কারণ ওই বাজারে অলরেডি ফেরারি, ল্যাম্বরগিনি, ম্যাস্ট্যাং সব বসে আছে, বুগাডি এটসেট্রা এটসেট্রা সব বসে আছে। তো চলবে না, ব্যাপারটা এই জায়গায়। তো এটাই হচ্ছে ব্যাপার, হোয়াট টু প্রডিউস, কী প্রডিউস করবো। নেক্সট আছে হাউ টু প্রডিউস, কী প্রসিডিওর ইউজ করবো, কী রুলস ইউজ করবো, সেটা হচ্ছে হাউ টু প্রডিউস। ঠিক আছে, হাউ টু প্রডিউস মানে আমি গাড়ি তৈরি করলে কী প্রসিডিওরে গাড়ি তৈরি করবো, কী গাড়ি তৈরি করবো, ওকে, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি যদি অন্য কিছু প্রোডাকশান ইউজ করি, একটা সার্ভিস প্রোডাকশান ইউজ করি, যে কোনো কিছু, যেমন আমি হচ্ছে সাপোজ আমার কথায় যদি ধরি, আমি কী প্রডিউস করছি, হোয়াট টু প্রডিউস যদি আমি নলেজ প্রডিউস করছি। হাউ টু প্রডিউস কীভাবে, এই ভিডিও করে, নোট জোগাড় করে, বিভিন্ন জার্নাল পড়ে, তারপরে ভালো ভালো টপিক তুলে এটসেট্রা এটসেট্রা, তারপরে ভিডিও এডিট করে। হাউ টু প্রডিউস। ফর হুম টু প্রডিউস, নেক্সট কোশ্চেন আসছে হুম টু প্রডিউস। আমার কথায় যদি আমি কাদের জন্য প্রডিউস করছি, যাদের দরকার, অবভিয়াসলি কেউ কেউ ইকোনমিক্সকে ভয় পেয়ে চলে, কেউ কেউ ইকোনমিক্সের সম্বন্ধে যাদের আইডিয়া নেই, যারা আরও বেটার অপশান চায় যে ইকোনমিক্স সাবজেক্টটাকে জানার জন্য, এটাই হচ্ছে ফর হুম টু প্রডিউস। অ্যাজ ওয়েল এজ যদি টাটা বা মাহিন্দ্রা কোম্পানির গাড়ির ক্ষেত্রে বলি, ওরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য গাড়ি তৈরি করবে। ফেরারি হলে উচ্চতর থেকে উচ্চতর উচ্চবিত্ত লোকেদের জন্য বা কোটিপতি লোকেদের জন্য প্রডিউস করবে। এই হচ্ছে ব্যাপার। এরপর এটা হচ্ছে তিনটে প্রবলেম, মেন তিনটে প্রবলেম, আমি আলাদা কালারের দিয়েছি, এটাই হচ্ছে মেন তিনটে প্রবলেম, মোর ইম্পর্ট্যান্ট বা মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে পারো। তো ফার্স্ট তিনটে তো বুঝিয়ে দিয়েছি, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস। এরপর প্রভিশন মেড ফর ইকোনমিক গ্রোথ, এই যে ইকোনমিক গ্রোথ, এই টপিক, যে যেটা প্রডিউস করবো সেটা যেন ইকোনমিক গ্রোথের কাজে লাগে, বা সেইটুকু সিম্পল একটা জিনিস, সেটা যেন ইকোনমিক গ্রোথের জন্য কাজে লাগে। তো এইটুকুই, আর বেশি বলার কিছু নেই। আশা করি পুরো সেশনটা ভালো লাগলো। এরপর নেক্সট পেজে যাই। হুম, তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা। তো আশা করছি এরকম আরও ভিডিও তোমাদের কাছে আনতে পারবো, আরও অনেক রকম ইনফরমেশান নিয়ে, কিছু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এভাবে আমি চেষ্টা করব। লাইক করো, শেয়ার করো। তো ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, হ্যাভ এ নাইস ডে।